নমস্কার, খোলা মনে সৌম্য বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই মুহূর্তে যিনি হাজির হয়েছেন এই খোলা মনের জন্যে, যিনি খোলামেলা কথা বলার জন্য হাজির হয়েছেন, তিনি না জীবনে দ্বিতীয় হতে পছন্দ করেন না। তিনি চান সবসময় প্রথম থাকতে, প্রথম হতে। হয়েছিল তা তাই। ইন্দ্রাণী সেন সবসময় প্রথম হতে চান আপনি? চায় তো, সব মানুষই সবসময় প্রথম হতে চায়, কিন্তু সে কি আর হয়? চেষ্টা করি একটু ওপরের দিকে থাকার। হ্যাঁ, সেটা তো, সেই চেষ্টাটা আপনাকে সবসময় সফল করে গেছে। আপনি পড়াশোনাতে প্রথম হয়েছেন, ফার্স্ট ডিভিশন পেয়েছেন, ফার্স্ট ক্লাস পেয়েছেন, হ্যাঁ, আপনি অধ্যাপনা করছেন, আপনি গানেতে এতখানি ওপরে উঠেছেন। জানি না কতখানি ওপরে উঠেছি যাই না, তবে হ্যাঁ মানে আমি নিজে কিছুটা স্যাটিসফ্যাকশন তো হয়েছে, যতটা আমার তৃপ্তিবোধের ছোঁয়াটা কিন্তু আপনার চেহারাতে বরাবর। আপনার সাফল্য, আপনার কর্মজীবন বলুন, আপনার সঙ্গীত জীবন বলুন, আপনার ব্যক্তিগত সমাজ জীবন বলুন, সব জায়গাতেই যদি না মানুষ খুব সফল না হয়, তাহলে তার রিফ্লেকশনটা চোখে মুখে চেহারাতে পাওয়া যায় না, যেটা আপনার মধ্যে দিয়ে পাওয়া যায়। আসলে আমার মনে হয় সফলতা কথাটা খুব রিলেটিভ। তো আমি যা চাই আমার মনে হয় তার থেকে অনেক বেশি পেয়েছি। হ্যাঁ, সেখানেই আমি সফল। না, সত্যি কথা আমার যা যোগ্যতা সেই অনুযায়ী আমি অনেকটা পেয়েছি, সেটা সুতরাং সেখানেই আমার তৃপ্তি। মানে এতটা পাওয়ার কি আপনার উচিত ছিল না? কথা ছিল না? একদম ছিল না। অন্তত আমি মানে আমার সঙ্গীত জগতের কথা যদি, সঙ্গীত জীবনের কথা যদি বলি, আমার মনে হয় যে আমার থেকে আরো অনেক অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা অনেক কিছু, মানে আমি যতটা পেয়েছি ততটা পাইনি, কিন্তু আমি পেয়েছি। সেটা কিছুটা আমার ভাগ্য, কিছুটা আমার এফর্ট, ভাগ্যটাই বেশি। যেমন ধরুন আমি বলছি, আমার ছোটবেলা থেকে অন্যদের যে একদম গ্রাসরুট লেভেল থেকে যারা শুরু করে, যাদের কেউ চেনাশোনা থাকে না, একদম দরজায় দরজায় ঘুরে ঘুরে, সুবিধাটা আপনি পেয়েছেন। আমি পেয়েছি। আমি একটা রেডি প্ল্যাটফর্ম। তারপরে আমাকে নিজেকে প্রুফ করতে হয়েছে আমার যোগ্যতা দিয়ে। সেটা পরের কথা। মুশকিলও আছে, মানে বিখ্যাত মায়ের ছেলে হওয়া, মেয়ে হওয়া, বিখ্যাত বাবার ছেলে হওয়া, নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিকটা বেশ চাপটা থাকে, খুব ভীষণ প্রেশার থাকে, একদম প্রথম থেকে ওই প্রেশারটা থাকে। কিন্তু সেটাকে যদি কেউ ইউটিলাইজ করতে পারে ঠিক মতো, যে আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এটা আমার জায়গা, এটাতে আমাকে প্রুভ করতে হবে, সেটা যদি কেউ করতে পারে, তাহলে তো সেটা কি আপনি যখন জবে থেকে আপনি এই গানের জগতে এলেন বা পড়াশোনার জগতেই যখনই আপনি ঢুকলেন, তখনই কি আপনি এটা ভেবে নিয়েছেন যে আমাকে প্রমাণ করতে হবে, আমার মায়ের মুখ উজ্জ্বল করতে হবে, আমাকে বড় হতে হবে, তার জন্য কোনো এক্সট্রা এফর্ট আপনাকে দিতে হয়েছে কখনো? একেবারে না, কারণ আমি না ছোটবেলা থেকে গানটা আমার কাছে একদম, আমি খুব ক্যাজুয়ালি গান নিয়েছি। এখন আমার কাছে গানটা খুব ক্যাজুয়াল এবং খুব আনন্দের জিনিস, একটা রিক্রিয়েশনের জিনিস। মানে আমি সিরিয়াসলি কি নিয়েছেন গানটা? ক্যাজুয়ালের থেকে যদি পড়াশোনাটা আমার কাছে খুব, ওটা ক্যাজুয়াল ছিল না। আমার ছোটবেলা থেকেই ছিল যে আমি পড়াশোনাটাই আমার জীবন। আমি ছোটবেলা থেকে আমি প্ল্যান করে রেখেছি, আমার স্বপ্ন ছিল যে আমি কলেজে পড়াবো, এবং কলেজে পড়াবার জন্য যে এলিজিবিলিটিটা তৈরি করা দরকার, সেটার জন্য আমার প্রথম থেকে একটা এফর্ট ছিল। এবং যেহেতু আমি স্কুল লাইফে ওই ফার্স্ট হতাম আর কি, হয়ে যেতাম, কোনো লজ্জা পাচ্ছে, কিন্তু সেই জন্য একটা চাপ এসে গেছিলো যে আমাকে হায়ার সেকেন্ডারিতেও ভালো করতে হবে। তো হায়ার সেকেন্ডারিতে যখন ভালো করলাম, তখন মনে হলো যে ফার্স্ট ডিভিশন তো আমি র্যাঙ্ক করেছিলাম, আমি হিউম্যানিটিজে 3rd হয়েছিলাম, মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছিলাম। সে তো অনেক কালের কথা, প্রতি বছর কেউ না কেউ ফার্স্ট সেকেন্ড হয়, ওটা কোনো বড় কথা নয়। কিন্তু ওই জন্য গানটা আমার কাছে মানে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে আমি গান করতাম। পাশের ঘরে মা গান শেখাতেন, আমি এই ঘরে অঙ্ক করতে করতে সেই গানটা উঠে যেত গলায়। মানে আমার এরকম কখনো হয়নি যে মা বসে কোনো আমাকে গান শিখিয়েছেন, অন্যদের শিখিয়েছেন, আমার উঠে গেছে এমনি করে। মানে শ্যামা, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, সাপমোচন আমার সব মুখস্থ, আমি কিন্তু বই না দেখেও করতে। ওই একদম ছোটবেলায় যখন আপনার গান একেবারে মা গান শেখাচ্ছে, সেই সময় কোনো পার্টিকুলার গানটা আপনার খুব মনে পড়ে যে এইটাই আমি প্রথম শিখেছিলাম, আমার ওটা একটা প্রথম আমি 4 বছর বয়সে আমি প্রথম একটা 20,000 লোকের সামনে পাবলিক পারফরমেন্স, তখন রবীন্দ্র মেলা হতো, রবীন্দ্র কাননে, তো সেখানে প্রথম আমার রবীন্দ্রসঙ্গীত আমার মনের কোণের বাইরে, সেটা মা শিখিয়েছিলেন, ওরকমভাবে শিখিয়েছিলেন আর কি, অন্যদের শেখাতেন, আমি শিখে ফেলেছিলাম আর কি। তো ওই গানটা প্রথম আমার রেডিওতে যখন প্রথম ছোটদের শিশু মহল করলাম, সেখানেও প্রথম গান ওইটা। আচ্ছা, আপনি যখন গান গাইতে যান, এই 20,000 লোক বললেন, এত বিশাল বিশাল শ্রোতা দর্শক যারা দেখে, তখন কি খুব বুক ঢিপ ঢিপ করে?
সব সময় করে না, সব সময় করে না, কিছু কিছু জায়গায় করে। আমার খুব অদ্ভুত কতগুলো ব্যাপার আছে, মানে যেখানে আমি দেখছি যে লোক কম আছে সেখানে আমি ভীষণ কমফোর্টেবল। 10টা লোক বসে থাকলে অনেক করে ইস একদম শ্রোতা নেই, এখানে কি গান করবো, অনেকে এটা খুব স্বাভাবিক বলা, কিন্তু এফর্টটা পায় না, কিন্তু মানে সেই আনন্দটা হয় না হয়তো। কিন্তু আমি যদি 10টা লোক বসে থাকে, আমি যে কি ভালো গাই আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে আমার মনে হয় যে এই একটা জায়গায় যেখানে আমি আমার মতো শোনাতে পারবো, আর যেখানে 20,000 লোক সেখানে আমার নিজস্বতা কিচ্ছু থাকবে না, সবাই যা চাইবে আমাকে সেটা দিতে হবে। আর 10টা লোক বা 20টা লোক যেখানে বসে থাকে সেখানে আমার মনে হয় যে এখানে আমি আমার মতো করে গাইতে পারবো। এই গান এবং একটাও তো মানে আপনার রেল লাইনের দুটো রেল লাইন সমান্তরাল ভাবে আপনার জীবনে গেছে, হ্যাঁ, এবং দুটোর সঙ্গে দুটোর কিন্তু খুব মিল নেই, একদম নেই। একটা একাডেমিক এবং একটা মানে সেখানে আপনি অধ্যাপিকা, সেখানে একটা অন্য ইমেজ রাখতে হয়, আবার গানের জগতে আরেকটা ইমেজ রাখতে হয়, সেটা খুব কঠিন। কিন্তু একদিকে মানে যদিও এটা এরকম কমপ্লিমেন্টারি, তার কারণ হচ্ছে ধরুন আমি গান করি বলে আমার পড়াশোনার জগতে একটা আলাদা সম্মান একটু আছে, হ্যাঁ, বেশ ভালোই আছে। আবার যদিও আমার কলিগরা মানে ওরা পাত্তাই দেয় না আমাকে, একদম 23 বছর পড়াচ্ছি তো আমার কলিগরা পাত্তাও দেয় না, এবং আমি চাইও না সেটা। একদম আমার কলেজের জীবনটা একদম। আপনার এক ছাত্রী কি বলেছিল জানেন? কি বলছেন যে 23 বছর ধরে পড়াচ্ছেন, তাহলে কি মানে পেট থেকে পড়ার পর থেকেই পড়ানো শুরু করেছে? তো ভাগ্যিস আমার বয়সটা জানেন না, সেটাই তো কমপ্লিমেন্ট। তো সেটাই আর কি। আমি যখন কলেজে পড়াই তখন আমি একদম কম্পার্টমেন্টালাইজ করে নিই, যে তখন গান সংসার বা অন্য কিছু নিয়ে চিন্তা করি, তখন অধ্যাপিকা। হ্যাঁ, তখন অধ্যাপিকা। আবার যখন কলেজ থেকে বেরোই আমি অনেক সময় এরকম হয়, যাওয়ার পথে একটা রেকর্ডিং সেরে গেলাম, ফেরার পথে প্রোগ্রামে গেলাম, আমার সব অর্ধেক মানে জিনিসপত্র সাজগোজ সব কিছু কলেজে নিয়ে যাই, ওখান থেকে হয়তো বেরিয়ে গেলাম। যখন কলেজটার গেটটার থেকে বেরিয়ে এলাম তখন আমি আবার অন্য পরেরটা চিন্তা করি। আমার খালি জানার আগ্রহ যে আপনার ছাত্রছাত্রী যারা আপনার কাছে পড়াশুনো করে, যাদের আপনি ক্লাস নেন, তারাই তো আবার আপনার গানও শুনতে আসে। হ্যাঁ, কোন সত্তাটাকে তাদের বেশি ভালো লাগে এটা একটা সমীক্ষা করলে হয়। অধ্যাপিকা ইন্দ্রাণী সেনকে পছন্দ করবে নাকি গায়িকা ইন্দ্রাণী সেনকে পছন্দ করবে? ভীষণ স্ট্রিক্ট, ক্লাস না করলে ভীষণ চেঁচাই, ভীষণ বকি, সেই সত্তাটাকে ভালো। আপনি নেক্সট দিন ক্লাসে যাবেন না, একটু জিজ্ঞেস করবেন তো, করে আমাকে জানাবেন। মা যদি আপনার প্রথম গুরুমা হন, তাহলে আপনার জীবনের জর্জ বিশ্বাস, বিমান মুখোপাধ্যায়, এদের অবদানটা অনেক বেশি। বিরাট 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 বিরাট। মা তো ওটা খুব স্বাভাবিক, যিনি সঙ্গীতজ্ঞা মা যদি হন, তার কাছ থেকে তো শিষ্যা হিসেবে পাওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু যেটা আমি সাংঘাতিকভাবে, তার মানে আমার বলতে দ্বিধা নেই, তার থেকেও বেশি পেয়েছি, সেটা জর্জদা এবং এখন বিমানদা। জর্জদার কাছে খুব অদ্ভুতভাবে আমার যাওয়া। জর্জদা, আমাদের একটা ত্রিবেণী বলে গ্রুপ ছিল, সেখানে প্রায় প্রোগ্রাম হতো। জর্জদা একবার সেখানে গান মা করতেন, হ্যাঁ, আমার মা বাবার একটা যেহেতু ত্রিবেণী ছিল, মা বাবা আমি তিনজনে নিয়ে ত্রিবেণী নাম। তো তারপরে সেখানে একদিন জর্জদা এলেন গান করতে, এসে তো আমার গান শুনে মাকে বললেন যে আপনার মায়ের আরে আমারে দিবেন নাকি? তো মা বললেন হ্যাঁ ভীষণ। মা তো তখন আমি ক্লাস 6-এ পড়ি। আচ্ছা। আর জর্জদার, আমার কাছে জর্জদার ইমেজ ছিল ভীষণ ভালো গান করেন, কিন্তু ভীষণ গম্ভীর, একটা কেমন একটা সবসময় একটা গেরুয়া সন্ন্যাসী হাসেন না, বাংলা ভাষায় কথা বলেন, আর ওরকম একটা তো সুপুরুষ ছিলেন না কোনোভাবেই। আর আমার তখন 12-13 বছর বয়স, তখন ওনাকে আমার ভালো লাগার কোথাও না, তো না ওনার কাছে আমি যাবো না। তো মা বলে আরে বলছে যাও, তো আমি গেছি। তো আমার সবচেয়ে মজার কথা, প্রথমে আমরা একটা গান করেন দেখি, বর্ষাকাল ছিল, আপনাকে বললেন হ্যাঁ করেন একটা গান করেন, আর উনি সবাইকে তো আপনি করে বলতেন, কখনো কাউকে তুমি তুই, মানে আমি ক্লাস 6-এর মেয়ে, আমাকেও আপনি করে। কি একটা গান করেছিলাম মনে নেই, বর্ষার একটা কোনো গান করেছিলাম, আজি ঝড়ো ঝড়ো মুখর বাজেন। তো আমি জাস্ট গানটা করছি যে আজি ঝড়ো ঝড়ো মুখর বা দরদিন, নিঃশ্বাসটা বলতে হ্যাঁ যেই বলেছি বলছেন ভ্যাবা চ্যাকা। আমি না বুঝিনি, মানে ভ্যাবা চ্যাকা, তাহলে মানে কি, বলে ওই যে ভ্যাবা চ্যাকা কথাটা তুমি ছড়িয়ে বলতে। তো ওই মজা করে করে সেই থেকে ওনার কাছে যাওয়া, মানে ওনার যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত, অর্থাৎ উনি 80 সালে মারা গেছেন, আর আমি হয়তো ওর কাছে যাচ্ছি 67-8
68-69 থেকে মানে প্রায় 13 বছর, অত 14 বছর। যেতাম। এবং তার মধ্যে আমার উনি আবার পড়াশুনোর দিকে ওনার একটা বিরাট ইয়ে ছিল, এবং উনি খুব স্নেহ করতেন আমাকে, হয়তো এই জন্য যে আমি একটু পড়াশুনো করতে ভালোবাসি। মানে শুধু গান নিয়েই না, নেই আর হ্যাঁ, কি। এবং গান পাগলি নয়। একদম। তো তারপরে এবং একটা খুব সত্যি কথা যে জজদার কাছে যাওয়ার আগে আমার রবীন্দ্রসঙ্গীত সম্বন্ধে কোনো ভালোবাসা তৈরি হয়নি। আর তখন সেই রবীন্দ্রসঙ্গীতের প্রতি মানে just ভালোবাসা, ধারণাটা হয়েছে কিন্তু হ্যাঁ, প্রেম জন্মায়নি। হ্যাঁ, কিন্তু জজদার কাছে গিয়ে মানে উনি এক একটা গান করছেন, আর ওনার ওইটুকু একটা চিলটে ঘর, একপাশে নোংরা ঝুল ভর্তি, তার মধ্যে একটা হারমোনিয়াম, তার মধ্যে খয়ের আর পানির দাগ লাগা, সেটা নিয়ে বসে আছেন একটা ইজি চেয়ার, আর পাশে একটা ছোট্ট চৌকি, মানে ডিভানও বলবো না, ডিভানত্ব তৈরি হয়নি সেটা। সেইখানে বসে উনি গান করছেন বর্ষার গান, ঠাঠা রোদ্দুরের মধ্যে, আর আমার সত্যি চোখ বন্ধ করে মনে হচ্ছে জল পড়ছে। গ্রামাটিক্যাল মিস্টেক, হ্যাঁ, ওই ঠাঠা রোদ্দুরে হ্যাঁ, বসে। সত্যি কথা, মানে ওই রকম একটা মানে মিরাকুলাস ব্যাপার যে হতে পারে, ওটা জজদের কাছে না গেলে আমি জানতাম না। এবং গানটা যে একটা ছবি, সেটা যে একটা আঁকতে হয়, এটাও জজদার কাছে শেখা। আর বিমানদা? আর বিমানদা কি বলেন তো, বিমানদা হচ্ছেন বাবার মতো। হ্যাঁ, আমার বাবা মারা গেছেন 90 সালে, আমি বিমানদার কাছে যাচ্ছি 82 থেকে। আর বিমানদা মানে আমার মনে হয় যে একটা সার্বিক গুরু বলতে যেটা বোঝায়, হ্যাঁ, যে গুরু শুধু গান শেখাবে না, শুধু পড়াশুনো শেখাবে না, একটা মানুষকে তৈরি করবে। হ্যাঁ, একটা মানে একটা কাদার তালকে তৈরি করবে, সে তো হচ্ছে গুরু। তেমনি বিমানদা আমাকে সত্যি কথা বলতে কি, যে ভালো ভালো বই পড়তে দেন, হ্যাঁ, ভালো গান শুনতে দেন। কোনোদিন এরকম হলো আমরা সারাদিন গল্পও করলাম, বিমানদার কাছে গিয়ে গান শিখি, আবার কোনোদিন একদিন গিয়ে 10টা গান তুলে ফেললাম, এরকম। মানে বিমানদার সঙ্গে, মানে উনি আমাকে বিমাতা বলে ডাকেন, ভীষণ বকা দিই বলে, আমার আদরের বিমাতাকে বলে। বিমানের মাথাও তাও হতে পারে, বিমানের মাথা হতে পারে, এই এক্সপ্লেনেশনটা আমার নতুন বিমানদাকে বলতে হবে। ভীষণ ভালোবাসেন। আমি তো হয়তো 1 বছর গেলাম না, হ্যাঁ, তাতে ওনার কোনো মানে তাতে তুই আসিস কি সাধারণ জীবন যাপন করেন, কি সিম্পল মানুষটা দুজনেই, যেমন বিমানদার তেমন, মানে ওই সিম্পল লিভিং হাই থিংকিং, এরা দুজনে কত কম আপনি দেখুন, ভীষণ কম। খালি বলেন যে একটা ভালো বই পড়াবি, হ্যাঁ, একটা ভালো গান শোনাবি, মানে এইটুকুই যদি হয়, মনে হয় যে এটাই ওদের কাছে জীবন, এটাই জীবন। একবার ত্রিবেণীতে একটা প্রোগ্রাম হয়েছিল, জজদা মেঘের পরে মেঘ বর্ষার গান করবে, আর আমরা তো যেরকম ছোট্ট ছাটকা গান ছিল, আমি তখন নাচতাম, আমি তো আমার বিয়ের আগে অবধি আমি নাচতাম, তা আমার নাচটা ছিল, জজদা গান করবে। ভাবতে পারবেন না কি রবীন্দ্র সদনের ওই সিঁড়িতে লোক বসে আছে, এবং টিকিটের জন্য যে কি হাহাকার, শুদ্ধ জজদা ওই রকম একটা, উনি তো দেখতে সুন্দর না, সাজেনো না, গোজেনো না, গাদা আমরা যেমন, না তখন ব্রাত্য হননি, তখন জনপ্রিয়তম। তখন সেই দেখেছি ওরকম একটা মানুষ, একটা হারমোনিয়াম আছে, একটা ওই হারমোনিয়াম, একটা তবলা, মানে তবলাটা প্রায় অনস্তিত্বশীল একটা তবলা, সেই দিয়ে শুধু নিজের গলার ওপর বেস করে উনি গান শোনাচ্ছেন, একের পর এক গান শোনাচ্ছেন, সমস্ত হলের আলো জ্বালা। উনি বলতেন যে আলোগুলো জ্বালিয়ে দাও, হ্যাঁ, আমাকে বলতেন সবসময় আলো জ্বালিয়ে দেবে, আর আমি আবার সবসময় বলি অন্ধকার করে রাখো, দরকার নেই বাবা, আমি আমার গানটা গিয়ে চলে যাই। কিন্তু জজদা সব সময় আলো জ্বালিয়ে, উনি বলতেন যে আমার এক একটা গান হচ্ছে এক একটা বল, আমি উইকেট পেতে চেষ্টা করি। এত সুন্দর রূপক ব্যবহার করতেন, মানে ওই রকম ওই জিনিস সত্যি, মানে যারা পায়নি তারা বুঝতে পারবে না। আজকে মানুষ বুঝতে পারে যে জর্জ বিশ্বাসের কদর, তার দাম ঠিক কতখানি, কোথায় ছিল। এখনো আমরা কত বছর ধরে আমরাই গান করি, আমি তো প্রায় 30 বছরের ওপর গান করছি, কত লোকে কত গান শুনেছে, কিন্তু এখনো জর্জদার হচ্ছে চিরকালীন সুপারহিট অ্যালবামস, এখনো ম্যাক্সিমাম বিক্রি হয় জর্জদার। ওই বাড়িতে বসে গান করা, সেই রেকর্ড করে কত লোকে, মানে কত কোম্পানি প্রফিট করছে। তো এই জর্জ বিশ্বাসের কাছে যখন আপনি গেলেন, ওই যখন ওই মনে হতো খুব কাঠখোট্টা কিরকম, যখন ওনার প্রতি প্রেমটা জন্মায়নি, হ্যাঁ, এবং যখন রবীন্দ্রনাথের প্রতিও প্রেম জন্মায়নি, হ্যাঁ, কিভাবে সেটাকে উনি আপনাকে মোল্ড করলেন? ওই যে ভীষণ রসিক ছিলেন, তো এরকম রসিক, এরকম হিউমার
খুব কম লোকের মধ্যে, যেন উইট খুব কম লোকের মধ্যে আছে। আর আমার সেগুলো খুব অ্যাট্রাক্ট করতো। সেই কত রকম, একদিন গিয়ে দেখছি রান্না করছেন, আমি বলছি কী রান্না করছেন? বলছি এইগুলো আপনি জীবনে খানও নি, খাবেনও না, আমার কাছে খাবেন? আমি বলছি কী জিনিস? বলে কি হিঞ্চে শাক। আমি রক্ষে করুন, আমি বাড়ি যাচ্ছি, আপনি হিঞ্চে শাক রান্না করুন, আমি মোটেও খাবো না। মানে এইরকম, মানে কত লোক এসে মানে পায়ের কাছে বসে থাকতো, মানে ওই সময়কার রবীন্দ্রসঙ্গীত জগতের স্টলওয়ার্ডস তারা এসে বসে থাকতো। উনি কী কথা বলবেন, কিভাবে একটা গান গাইবেন, হ্যাঁ এরকম অদ্ভুত বলতেন। যে যেমন এই গানটা, কে দিল আবার আঘাত, রবীন্দ্রনাথের এই গানটাতে না কেদারের ওপর, হ্যাঁ, তো আমাকে বলতেন যে আচ্ছা ভাবুন তো, এইটা যদি কে দিল আবার কেদারের মতো না করে যদি এরকম করি, কে দিল আবার, আমি না শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আমি যে অসাধারণ, মানে কেউ কি করতে দেবে? মানে মজাগুলো, মানে গানের মধ্যে যে মজাটা, হ্যাঁ যে রসটা, এইটা যেভাবে যশদা শিখিয়েছেন এবং পরবর্তীকালে বিমানদা তো এই লাইনটা এরকম করে বলবে, হ্যাঁ, কিংবা একটা প্রেমের গান শেখাচ্ছেন, বলছে প্যাশনটাই যদি না বেরোয় তাহলে তোর সুর ছেড়ে দে। প্রেমের গান হচ্ছে মনে হচ্ছে ধমকাচ্ছি, তাই তো? হ্যাঁ, জোরে জোরে বলছি, এটা কোন শব্দের উপর জোর দিতে হবে, কোনটা হুইসপারিং, হ্যাঁ কোনটা কিভাবে, পূজার গানের মধ্যে কিভাবে ভক্তিটা দিলে তবে একটা পূজার গান তৈরি হয়। এটাই তো প্রকৃত শিক্ষা। এইটাই গান তো নোটেশন সবই আছে, সবই গাওয়া যায়, কিন্তু এই ব্যাপারটাই তো শিখতে হয়। সেই ওই জন্যে এরা দুজনই আপনার কাছে যতদিন ইন্দ্রাণী সেন থাকবেন আর কি নমস্য হিসেবে এরাই থাকবে। আপনাকে তো আচ্ছন্ন করে রেখেছে জর্জ বিশ্বাস এবং বিমানদা, কিন্তু আমি যতটা জানি, খুবই কম জানি, আপনার প্রতি একটা বড় প্রভাব আছে আর.ডি. বর্মনের। আমার আসলে ছোটবেলা থেকেই একটা স্বপ্নের মানুষ আশাজি এবং আর.ডি. বর্মন। তো আমি ছোটোবেলায় তো সব রকম, আমার একটা খুব সুবিধে ছিল আমার বাড়িতে, যেটা আপনাকে একটু আগে বলছিলাম যে আমার মার জন্য আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি, সেটা যেমন সত্যি ঘটনা। আবার আমার মা বাবা গান সম্বন্ধে এত লিবারেল ছিলেন যে আমরা ছোটোবেলা থেকে সেই ন্যাট কিং কোল থেকে শুরু করে ওদিকে মোহাম্মদ রফি, মান্না দে, আশা ভোসলে, লতা মঙ্গেশকর, আবার ওদিকে ক্লাসিক্যাল, ঠুংরি, সব গান শুনেছি, সব রকম গান আমি যত না গেয়েছি তার থেকে শুনেছি, যেটা আমার মনে হয় সেটা ভীষণ দরকার। এবং সেটা করতে গিয়ে আমি দেখেছি যে আশাজি আর.ডি. বর্মনের এই জুড়ির কোনো তুলনা নেই, মানে একটা মেড ফর ইচ আদার বলতে যদি কিছু বোঝায়, একটা বিস্ফোরক, তাই না? একটা বিস্ফোরক ব্যাপার না, তার থেকেও বড় কথা আমার যেটা মনে হয়, দুজন তাদের সময়ের কত এগিয়ে গিয়ে সেইখানে জুটিটা প্রতিষ্ঠা করেছেন। 58-59-এ আমি আজকে ভাবলে কিরকম গায়ে কাঁটা লাগে না? কিরকম লাগে সেই অ্যারেঞ্জমেন্ট, সেই মিউজিক অ্যারেঞ্জমেন্ট। এবং আমার একটা ছোটোবেলা থেকে আমি যখনই আধুনিক গান করতাম আমি আশাজির গান করতাম, হ্যাঁ, তো আশাজি আর.ডির অনেক গান করতাম। এবং সবচেয়ে মজা, আমাদের পাড়ায় যখন পুজোর প্যান্ডেলে মাইক টেস্টিং হতো আমার গান দিয়ে, হ্যাঁ, এই একটুখানি ডেকে নিয়ে আয় ওকে, হ্যাঁ একটু গাতো এক লাইন, আমি হয়তো কোন সে আলোর স্বপ্ন নিয়ে করে দিলাম, ওটা দিয়ে মাইক টেস্টিং, মানে 1 2 3 4 এর বদলে কোন সে আলোর স্বপ্ন নিয়ে হতো। তো সেই তখন থেকে আমি ফ্যান। আর আমার বাবা পুজোর সময় আমার বলাই ছিল যে আমাকে মান্নাদা এবং আর.ডি. বর্মন, তাদের রেকর্ডগুলো দরকার। মান্নাদা তো বটেই, মানে মান্নাদার গান আমি ভীষণ ভালোবাসতাম, মান্নাদার গানও করতাম আর আশাজির গান করতাম। এই দুজন আমার আধুনিক গানের জগতে আমার একটা প্রণম্য এই দুজন মানুষ আর কি। হ্যাঁ, কিন্তু রাহুল দেব বর্মনের পরে, অনেক পরে হলো, সেটা হচ্ছে 93-তে। তো তখন আমি আধুনিক গান করছি কনকর্ডে। তখন একদিন আমি বললাম, আমাকে একদিন কনকর্ডের যিনি মানে কর্ণধার ছিলেন বিশ্বনাথবাবু, উনি আমাকে বললেন যে এবার পুজোতে কি করবেন। তো আমি বললাম কি করবো, ওই এক পুরোনো গান, ভাল লাগছে না, কি করি বলুন তো, ভালো কারোর সঙ্গে কাজ করতে পারলে খুব ভালো লাগতো। বলে ভালো মানে আপনি কী বলছেন? তখন আমি বললাম যে, আমি ইচ্ছে করে বললাম যে ভালো মানে এই ধরুন আর.ডি. বর্মন। ও আর.ডি. বর্মন, আচ্ছা একটু বসুন বলে উনি একটা ফোন ঘোরালেন। ফোনটা ধরে যে, কে পঞ্চম বলছো? আমি বিশ্বনাথ বলছি। হ্যাঁ, বলছে কি, আমি তখনও বুঝিনি কে পঞ্চম। হ্যাঁ, তো এরকম আমায় একটা পুজোর কাজ করে দেবে, এখানকার একজন আর্টিস্ট আছেন এরকম। আমি ভাবছি যে কি বলছে, মানে আমার তখন হাত পা কাঁপতে শুরু করেছে। ফোনটা রাখার পরে আমি বলছি, আপনি তো কী করলেন? কেন, আপনি যে বললেন আর.ডি. বর্মনের সঙ্গে কাজ করেন। না, আমি কাজ করবো, আমি তো আপনাকে মজা করেছি, এইটা যে আপনি এরকম
তবে ও তো রাজি হয়েছে, করবে তো, ও আসুক কলকাতা, আমি ওর সঙ্গে কথা বলছি, ও আসছে কলকাতা। তারপরে কোনো ছাড়া শব্দ নেই, আমিও জানি যে বাবা কেটে গেছে, বাঁচা গেল। তারপরে কিন্তু তো কেটে যায়নি। না, সে তো কেটে যায়নি। এইবারে তিনি এসে নাকি, পরে আমি এগুলো শুনেছি গল্প, যে উনি বিভিন্ন দোকান থেকে আমার বিভিন্ন সাবজেক্টের গানের ক্যাসেট উনি কিনেছেন, মানে নিয়েছেন, সংগ্রহ করেছেন আডি। কেমন গায়, এর জন্য কাজটা করা ঠিক হবে কিনা, এবং যদি কাজটা উনি করেন তাহলে কি ধরনের গান আমার জন্য করবেন। তার মানে ভাবুন, মানে আমি একটা তুচ্ছাতে তুচ্ছ না, আমার জন্য ওনারা তো ভাবনার কোনো দরকার ছিল না, যে ওনার বন্ধু বিশ্বনাথ ওকে বলেছেন ঠিক আছে একটা 4টে গান করে দিই। তারপরে যাই হোক, তারপরে সবচেয়ে মজার কথা সেটা হলো যে, মানে মজা বলবো না, এটা আমার কাছে বিরাট পাওনা। তো আমি আবার একটু সংসারী মানুষ বলে, মেয়ের পরীক্ষা, অমুক তমুক হ্যান ত্যান সব নিয়ে তো খুব ব্যস্ত থাকি। তা আমাকে একদিন ফোন করে, ওখান থেকে ফোন করে বলছেন, আমি রাহুল দেব বর্মন বলছি। আমার তো ফোন প্রায় পড়ে যায়, তখন বললেন যে হ্যাঁ বলুন। হ্যাঁ, তখন গলা ফলা কাঁপছে। আচ্ছা এরকম আমাকে বিশ্বনাথ বলেছে, আপনার কয়েকটা কাজ কী করে করি বলুন তো। আচ্ছা আপনি যদি একটু বম্বেতে আসতে পারতেন, কাজটা বম্বেতে করতে পারলে খুব ভালো হতো। আর তখন তো আমার মনে হচ্ছে আমার মেয়ের অ্যানুয়াল পরীক্ষার সামনে, আমি কী করে বম্বে যাব। তখন আমি বলেছি যে আমার আসলে না মেয়েটার পরীক্ষা, তো আমার তো একটু বম্বেতে গিয়ে, আর আমার তো আরও ভয় যে বম্বেতে গিয়ে বাবা ওখানে, এখানে তাও চিনি, মানে অন্য অ্যারেঞ্জারদের চিনি, স্টুডিওটা চিনি, চেনা সব, তাদের বলতে পারো এই ভুল হয়েছে আরেকবার কর, তো ওখানে তো কাউকে চিনি না। তো তখন উনি বললেন হ্যাঁ হতে পারলে ভালো হতো, আচ্ছা ঠিক আছে আমি আসছি। আমি শুনে ভাবছি যে উনি আমার জন্য কলকাতায় এসে কাজ করবেন, এটা মানে বিশাল অভাবনীয় ব্যাপার। কখনো যেটা করেননি উনি, জীবনে কোনোদিন কলকাতা স্টুডিওতে কাজ করেননি। তারপরে উনি এলেন কলকাতায়, এবং আমার সবচেয়ে ভালো লেগেছে, স্টুডিওতে কাজ হচ্ছে, আমি আগে থেকে বিশ্বনাথবাবুকে বলেছি শুনুন আপনি কিন্তু একেবারে, আমি কাজটা আমরা শুরু করে দেবো। তখন অমিত ব্যানার্জি ও করেছিল অ্যারেঞ্জমেন্টটা মোটামুটি, তারপরে উনি সেটাকে ব্রাশ আপ করেছিলেন। তো অমিত বললো যে আমি আর অমিত দুজনেই তো ভয়ে চোটে কাঁপছি, তাই বললাম যে আমরা কাজটা করে ফেলি, শেষ দিকে ওনাকে আনো। হ্যাঁ, প্রথম থেকে উনি এসে বসে থাকলে আমার তো সব 12টা বেজে যাবে। তখন বিশ্বনাথ কাছে দেখছি, তারপর ঠিক 3টে বেজেছে, দরজাটা খুলে, আমার ভয়েস বক্সের দরজাটা খুলে বললেন নমস্কার আমি রাহুল দেব বর্মন। আমি ভাবছি যে মানে ঝনঝন ঝনঝন করে অনেক পাহাড়, কাছের আয়না সব ভেঙে পড়লো। আর আমি ভাবছি, আমি শুধু পরে আমি চিন্তা অ্যানালাইজ করেছি যে এই জন্যেই উনি এত বড় মানুষ, যে ওনার নিজের পরিচয় দেওয়ার তো কোনো দরকার ছিল না। হ্যাঁ, উনি এসে নমস্কার করে, মানে যেটা স্বাভাবিক সৌজন্যবোধ কতটা আছে, মানে এটা সত্যি। কোন গানটা গেছেন সেই সময়? ওনার তো অনেক গান, প্রথম না সেই সময়। আর এই গাঁটছড়াটা অনেক দিন পর্যন্ত ছিল আপনার সঙ্গে? না, ওই একটা কাজই করেছিলাম, 8টা গান। তারপরে উনি, আর আমার একটা বিরাট প্রাপ্তি যে উনি আমাকে বলেছিলেন যে আপনার সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে, ভবিষ্যতে আপনি যদি কখনো বম্বে এসে কাজ করতে চান, মানে মাই ডোর ইজ ওপেন। মানে এইটা যে ওনার মতো লোক একটা বলেছেন, এটা আমার একটা বিরাট গর্বের জায়গা। এবং তারপরে আপনি যেরকম ভিতর ডিম, আপনি গেলেন না, আপনি যেতে পারলেন না, কেন গেলেন না আপনি বম্বে টম্বেতে? তারপর তো উনি মারাই গেলেন 94-এ, 93-এর পুজোতে কাজটা হলো 94-এ জানুয়ারি মাসে তো মারাই গেলেন। তো এবং থাকলেও আমি যে যেতাম না হয়তো, কিন্তু আমার ওইটাই প্রাপ্তি যে উনি ওনার মতো মানুষ, এই কথাটা আমি বলেছি। আপনার এই সাহসটা কেন পান না এই ক্যারিয়ারের দিকে, আবার বম্বে যাব, গিয়ে সেখানে করব, এই চ্যালেঞ্জটা? একটা প্র্যাকটিক্যাল প্রবলেম থাকে, যে প্রথম কথা আমি এখানে চাকরি করি, আমার পক্ষে এখান থেকে বহু আর্টিস্ট গিয়ে ওখানে সেটেল করেছেন, থেকেছেন, বহু বছর থেকে তবে জায়গাটা তৈরি করেছেন। আমি নিজে একটুখানি এই আপনার এই যে দ্বৈত সত্তা, হ্যাঁ, এই দিদিমণিটা ছেড়ে আপনি ওখানে যেতে পারলেন না। সেটা ঠিক। আমার মনে হচ্ছে যে বাবা যা আছি বেশ আছি, যথেষ্ট হয়েছে, আর কি। একেবারে মধ্যবিত্ত বাঙালি। হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করি ক্যামেরার সামনে, হ্যাঁ, আপনি খুব সাজতে ভালোবাসেন না? সাংঘাতিক কিছু সাজতে ভালোবাসি না, কিন্তু আমার কতগুলো ব্যাপার আছে। মানে আমি মনে করি না যে বিশাল প্রচুর সোনার গয়না টয়না, বিরাট দামি দামি শাড়ি পরলেই সাজ হয়, আমি এটাতে বিশ্বাস করি না। আমার ওটাই খুব মজা লাগে যে খুব সাধারণ সাধারণ জিনিস দিয়ে আমি বাড়িও সাজাই, নিজেকেও সাজাই, আমার মনে হয় যে ওটার বেশি ক্রেডিট। না, এই পরিচ্ছন্ন বোধ যেটা, এটা কি আপব্রিঙ্গিং এর
হ্যাঁ, একটা অঙ্গ। আমার মাকে চিরকালই দেখেছি, মা ভীষণ টিপটপ। মার সাজের মধ্যে একটা খুব আলগা একটা সৌন্দর্য মার ছিল, এবং মাকে দেখলেই না মানে খুব একটা স্নেহময়ী ব্যাপার থাকে না এক একজন, স্নেহময়ী জননী বলে মনে হয়। এরকম আর কি, মার ইমেজটাই তাই। তো যদি আমরা প্রচুর মার খেয়েছি সেটা অন্য কথা। মানে আপনি আর শ্রাবণী? হ্যাঁ, শ্রাবণী অত খাইনি, আমি তো সাংঘাতিক খেয়েছি। হ্যাঁ, না, মা তো কি আপনাকে একটু কম ভালোবাসতেন না একটু বেশি ভালোবাসতেন? সেটা বলতে পারবো না, তবে হ্যাঁ আমি ছিলাম ফাদার্স পেট, আর আমার বোন শ্রাবণী হচ্ছে মায়ের। ও মা। আমি বাবাকে খুব মিস করি, যার জন্য আমি বলছিলাম না একটু আগে যে আমি বিমানদার মধ্যে আমার বাবাকে বাবার পাই। একটা ছায়া পেয়েছেন। আমার বাবা গানের জগতের লোক ছিলেন না, কিন্তু আমার বাবা না থাকলে আজকে আমি এখানে বসে কথা বলতে পারতাম না। ওটা আপনি তো বাবা নাই বোধহয় একটা ট্রাস্টও করেছেন। একটা ট্রাস্ট করেছি, হ্যাঁ। মানে সেটা কিছুই না, মানে অনিল কুমার শীল মেমোরিয়াল ট্রাস্ট। ওটার কাজটা হচ্ছে মূলত তার দুটো উইং আছে। একটা হচ্ছে একটু গানের একটা স্কুল করা, দিশা বলে একটা স্কুল করা হয়েছে। সেখানে মূলত যারা একটু কমার্শিয়ালি বা প্রফেশনালি গান করতে চায়, ভালো গান করে, তাদের একটু মানে পথটা দেখিয়ে দেওয়া। মানে আমাদের যেটা থেকে শিখতে হয়েছে, করে করে থ্রু এক্সপিরিয়েন্স আমরা যেটা শিখেছি, সেটা যেমন মাইককে কী করে ব্যবহার করতে হয়, রেকর্ডিং কী করে করতে হয়, হ্যাঁ, একটা ফিল্মে প্লেব্যাক করার একরকম, আবার বেসিক গান রেকর্ড করা তার আলাদা টেম্পারামেন্ট, পাবলিক মানে অডিয়েন্স কী করে ফেস করতে হয়, এইগুলো চেষ্টা করি ওদের শেখাতে। আর একটা জিনিস যেটা আমরা করি সেটা হচ্ছে ট্রাস্টের পক্ষ থেকে যে একটু সাহায্য করা। মানে যদিও এটা ট্রাস্ট, আমরা চাই যে কেউ আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসুক, কিন্তু মূলত এটা আমার সেভিংস থেকেই চলে। এবং আমি এবছর যেমন আমি চেষ্টা করেছি, একটি খুব গরিব ছেলে, সে হায়ার সেকেন্ডারিতে খুব ভালো কাজ করে, মানে ভীষণ ভালো রেজাল্ট করেছে, 5th হয়েছে হায়ার সেকেন্ডারিতে, ডাক্তারি পড়ছে, ডাক্তারির বই কেনার পয়সা নেই, তাকে একটু আমি সাহায্য করি, বা মানে কিছু সোশ্যাল অবলিগেশন একটুখানি। হ্যাঁ, তবে এই ঠাকুর পুকুর এখানে তো অনেকেই করেন, তাও আমার মনে হয় আমার বাবা আপনার মতন করে চেষ্টা আমার মতো করে একটু চেষ্টা করি। আপনি এবং শ্রাবণী হ্যাঁ, দুজনেই খুব নামী গায়িকা, হ্যাঁ, দুই সহোদরা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনাদের ক্ষেত্রে কি কোনো রেষারেষি এমন কিছু? প্রথম কথা হচ্ছে যে শ্রাবণী আমার থেকে 10 বছরের ছোট। আমার বাবা বলতেন আমি ওর মাতৃসমা দিদি। তো আমি ছোটোবেলা থেকে ওটাই ভেবে নিয়েছি যে ও আমার মেয়ের মতো বোন। সুতরাং ওর যখন যে সময়টা ওর হওয়ার মানে যোগ্যতা অনুযায়ীও কিছু হচ্ছিল না, একটা সময় আসে না যে ভীষণ একটা ডিপ্রেসিং পিরিয়ড। ও অনেক পরে গান বাজনাকে প্রফেশন করেছে, ভালো গান, অসম্ভব। মানে আমি জানি না আমার বলাটা খুব বায়াসড বলা হবে কিনা, কিন্তু আমি খুব নিউট্রালি বলছি যে এই রকম রেন্ডিশন, এইরকম রবীন্দ্রনাথের গান এইভাবে গাইতে আমি অন্তত জর্জদার পরে আর কাউকে শুনিনি। এইটা যে আমার একটা কি বিরাট গর্বের জায়গা। আমার মার তো নিশ্চয়ই, আমার বাবা থাকলে খুব খুশি হতেন, কারণ আমার বাবা মারা যাওয়ার পরে ওর এই উত্থানটা। কিন্তু এটা হচ্ছিল না কেন? অনেকের থাকে এক ও একটা প্রথম দিকে তো গান কাটে না। হ্যাঁ, ও প্রথম দিকে যেটা আমি গান করব না, এটা একটা ব্যাপার ছিল। তারপর সেই ব্যাপারটা কেন? ওর দিদিও বিখ্যাত হয়ে গেছে, আমি যদি না পারি হয়তো কমপ্লেক্স না, আমার সঙ্গে ওর কোনো কমপ্লেক্স নেই। এবং আরেকটা জিনিস এখানে বলার, সেটা হচ্ছে আমার মা কোনোদিন কাউকে আমাদের দুই বোনের জন্য যে আচ্ছা ওরা গান করছে ওদের একটু সুযোগ দিও, এটা আমরা কোনোদিন মাকে বলতে দিইনি। এটা আমাদের এগেনস্ট আওয়ার প্রিন্সিপাল, যে আমিও কোনোদিন বলিনি, শ্রাবণীর জন্য বলিনি, আর মাকেও কোনোদিন আমাদের জন্য বলতে দিইনি। তো এটা আমাদের একটা খুব অহংকারের জায়গা, যে আমরা যতটুকু পেয়েছি এটা কিন্তু আমাদের যোগ্যতায় পেয়েছি, ধরা করাই বিষয় না, একদম না। একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এটা তো সত্যিকার, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এই যে একটু দেখবেন, একটু করবেন, এগুলো মানে ঈশ্বরের অসীম দয়া যে আমাকে এটা বলতে হয়নি। হ্যাঁ, হয়তো না হলে বলতে হতো। এবং শ্রাবণী প্রথম যখন HMV-তে ওর বেসিক রেকর্ড প্রথম হয়, তো তখন আমি একটা 1000 টাকা ওকে দিয়েছিলাম। তো সেই টাকাটা ও এখনও যত্ন করে রেখে দিয়েছে। মানে এটা অনেক বছরের হয়ে গেল, প্রায় 10 বছর আগের কথা হয়ে গেল, কিন্তু ও এখনও যত্ন করে রেখে দিয়েছে। এবং আমি যখন পিএইচডি করি আলটিমেটলি, মানে অনেক ঘষে টষে শেষে যখন আমার পিএইচডি হয়, তখন ও আমাকে একটা 1000 টাকা দিয়েছিল, সেটাও আমি রেখে দিয়েছি।
তবে এটাও আপনাকে একটা খুব সত্যি কথা বলি, আমি যে সাবজেক্টটা পড়াই, যে সাবজেক্টে পিএইচডি করেছি, যে সাবজেক্ট নিয়ে রিটায়ার করব, সেটা আমার একটুও ভালোবাসার সাবজেক্ট নয়, একটুও ভালোবাসার সাবজেক্ট নয়। আমার চিরকাল, আমি লিটারেচারের লোক, আমার নিজের মনে হতো যে আমি ইংরেজি নিয়ে পড়বো বলে সব ঠিকঠাক হয়ে গেছিলো, ব্রেবনে আমার ভর্তি হয়ে গেছিলাম, বই টই কেনা হয়ে গেছিলো, এভরিথিং ওয়াজ ডান। কিন্তু তারপরে আমার হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোলো, এবং হায়ার সেকেন্ডারি র্যাঙ্ক পাওয়ার পরে মানে ওটা আমার ক্ষেত্রে মানে উল্টো হয়ে গেল, ব্লেসিং না হয়ে আমার কার্স হয়ে গেল। কারণ সবাই তখন বলতে শুরু করে ইংরেজি তো সবাই পড়ে, আর তখন আমি হ্যাঁ ভীষণ ইনথিং, হ্যাঁ 74-এ আমরা পাশ করেছি, যে ভীষণ ইনথিং ইকোনমিক্স নিয়ে পড়ো। আর তখন যা হয় ওই বয়সে বন্ধু বান্ধবরা, এই তুই ইকোনমিক্স পড়ছিস, এতে চল ইকোনমিক্স পড়ি, এরকম। আর তখন তো আমরা অতটা কেরিয়ার ওরিয়েন্টেড ছিল না, আর আমি কলেজে পড়াবো এটা ঠিক ছিল, এবার যাই পড়াই না কেন কলেজেই তো পড়াবো। এই করতে গিয়ে আমার ইংরেজিও পড়া হলো না। আমি যার কাছে পড়তাম, সুপ্রভাত চক্রবর্তী বলে আমার একজন মাস্টারমশাই, পরীক্ষার আগে আমি 3 মাসের কাছে ইংরেজি পড়েছিলাম, অসাধারণ টিচার। আমি বললাম না, কিছু কিছু শিক্ষক আমি পেয়েছি যারা তাদের দ্বারা আমার আর কিছু মানে প্র্যাকটিক্যালি কি হয়েছে বা আমার বাস্তব জীবনে কি হয়েছে সেটা ছেড়ে দিই, আমার মানুষ হিসেবে আমার একটা বিরাট অভিজ্ঞতা হয়েছে। ললার যে প্রশস্ত, সত্যি আক্ষরিক অর্থে এবং বাক্যর দিক থেকে। হ্যাঁ, তো সেই আর কি, মানে সেটাও একটা আমার ক্ষোভের জায়গা যে আমি সেভাবে মানে পরে ওনার কাছে গিয়ে হয়তো একটু শেক্সপিয়ার পড়ে এসেছি বা অন্য কিছু পড়ে এসেছি, কিন্তু ওইভাবে তো পড়া হয়নি। এই যে এখন এত প্রাপ্তির ঘরটা এত পূর্ণ হয়ে গেছে আপনার, সেইখানে অতৃপ্তিবোধ কিছু আছে? কোনো মানুষ এরকম আছে নাকি যার কোনো অতৃপ্তি নেই? আছে তো নিশ্চয়ই, অনেক। মানে কি পেতে আপনার ইচ্ছে হয়েছে যা পাননি, যেটা পেতে এখনো পর্যন্ত আপনি তীর্থের কাকের মতন হয়তো বসে রয়েছেন, কিংবা কখনো মাঝে মধ্যে হয়তো ভাবেন যে এটুকুনি পেলে ভালো লাগতো? একটা জিনিস আমার নিজের এখন এই বয়সে মনে হয় যে একটু একাকিত্ব দরকার এক এক সময়, যে মানে আমরা বড় বেশি সব কিছুতে মানে আমার যেমন আমার সংসার, আমার কাজের জায়গা, আমার গানের জায়গা, আমার পরিবার, সমস্ত কিছুতে এত বেশি এনট্যাঙ্গলড, মাঝে মাঝে মনে হয় একটু স্পেস দরকার। সেই স্পেসটা নিজের জন্য, নিজের জন্য, একদম শুদ্ধ নিজের জন্য। তখন কি ভাববেন, কি করবেন? সেটা ভাবিনি, মানে একটু একটু মাঝে মাঝে তো আত্মসমালোচনারও দরকার আছে, একটু ফিরে দেখারও দরকার থাকে, একটু নিজের ভালো পছন্দ যেগুলো করতে ইচ্ছে করে সেইগুলো করতে ইচ্ছে করে, সেই জায়গাগুলো সেই সময়টাও পাই না হয়তো। আর কিছুদিন পরে আমি যার জন্য আমি ঠিক কী করেছি, আর খুব বেশি দিন গান করব না, তাহলে আমি একটা মানে এরপর গান করলে নিজের জন্য করব, সবার জন্য করব। আচ্ছা, খুব বেশি মানুষ তো গুণের সঙ্গে রূপ পায় না, আপনি তো দুটোই পেয়েছেন। তাই নাকি? ওরে বাবা, অভিনয়ের অফার নেই? অভিনয় অফার ছিল, প্রচুর ছিল, আমার ছোটবেলায় তো অনেক ছিল। তো তখন তো মা তো বলছে না, একদম সব চলবে না। তারপরে কিছুদিন আগে একটা খুব বড় ব্যানারের একটা ছবির অফার, সেটা অবশ্য বেশ একটু সিনিয়র লেভেলে, আমাকে তো আর কেউ হিরোইনের রোল দেবে না। তো তখন সেটা ঋতু একটা বলেছিল আমাকে একবার, ঋতুপর্ণ। তো আমি বললাম যে আমি তো প্রথমেই শুনি ওই চোখের বালির একটা। চোখের বালি? ওয়াও, কোনটা, কোন চরিত্র? অতটা বলেন, ছোট্ট চরিত্র একটা, অন্নপূর্ণা। তখন আমি বললাম যে না, আমার হবে না। ওই যে কথাটা আমি আর ডি বর্মনকে বলেছিলাম, সেই কথাটাই, যে আমার ওই সময় আমার কলেজের পরীক্ষা, ওই সময় আমি বাইরে যেতে পারবো না, বেনারসের কিছু জায়গা, মানে কিছুটা সত্য কিছুটা পাশ কাটানো, মানে আমি ভীষণ না কিছুটা কুণ্ঠা কিরম জানেন তো। আমার ক্যারেক্টার আমি প্রথমেই আগে নেগেটিভটা বলি, মানে কিছু একটা কোনো অফার দিলে সেটা হয়তো আমার আমি যে করতে পারবো না তা নয়, কিন্তু আমার প্রথমেই মনে হয় বাবা দরকার নেই, থাক। কিন্তু আমার মনে হয় আমি কনফিডেন্ট যে আমি যদি অভিনয় করি খারাপ করবো না, এটাও কিন্তু আমি জানি। হ্যাঁ, বেশি অভিনয় আমরা তো সবাই করছি, এবং আমি তো মানে গলা দিয়ে অভিনয় তো আমাদের করতেই হয়, আমাদের সমস্ত গান মানেই তো তার একটা অভিনয়, শুধু সেটাকে দেখা যায় না এই পর্যন্ত। তবে অভিনয়টা আমি ভেবে রেখেছি, যদি আমি আবার আমার জন্ম হয়, আমি অভিনেত্রী হয়ে জন্মাবো, এবং আই উইল স্টার্ট মানে অ্যাজ আ হিরোইন। ওই মা কাকিমা এইগুলো রেখে দিয়ে, এইগুলো না, গানটা রেখে, গানটা হয়ে গেছে, আমি খুব স্যাটিসফাইড। আমার যেটা পাইনি সেটা নিয়ে আমি অহেতুক চিন্তিত নই, যেটা পেয়েছি আমি সেটাই এনজয় করতে চেষ্টা করি। আপনাদের বিয়েটা কি দেখাশুনো নাকি প্রেম ভালোবাসা? দেখাশুনো, একদম। আমার যখন বিয়ে হয়েছে তখন
খুব রোম্যান্টিক এজ। আমার 18 বছর বয়সে বিয়ে হয়েছে, 30 বছর হয়ে গেল। বাড়ির থেকেই দেখাশুনো করে হয়েছিল, মানে আমি তখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার আগে আমার সম্বন্ধ হয়। ভাবুন মানে কত অল্প বয়সে। একটাই আমার অতৃপ্তি, এই যে কলেজ লাইফে একটু ঘুরে টুরে প্রেম টেম করা, সেসব আমার কোনো চান্সই পেলাম না। প্রেমের চান্স পেলেন না? কোনো পেলামই না। সেই জন্য তো আপনাকে আবার জন্মাতে হবে। হ্যাঁ, ওটা একটা ঠিক বলেছেন, ওটার জন্য আমি আরেকবার জন্মাবো। একটা জন্ম অভিনেত্রীর জন্য, একটা জন্ম প্রেমের জন্য, দুটো একসঙ্গে মার্জ করিয়ে দেবো। আর যদি জন্ম না হয় তখন মুশকিলে পড়ে যাবো। সেটা এরকম উথাল পাতাল জলের ভেতরে কি হচ্ছে সেটা নয় তো? না না না, সেটা একটা বেশ ভালো রকম মানে টু লিভ দ্য লাইফ। আচ্ছা, সেইভাবে মানে গতানুগতিক লাইফ না এটা, যেমন আমার একটা গতানুগতিক লাইফ। না, আপনি 18 বছর বয়সে বিয়ে হয়ে গেল, একটু তো মানে একটু প্রেমের একটু আমেজ, সেটা ওইভাবেই হয়ে গেল। তখন তো মানে যেভাবে বাবা মারা প্রেমে পড়িয়ে দেন না, ঠিক ওই রকম একটা ব্যাপার। কিন্তু আপনি গান যতদিন আপনি কি বেঁচে থাকবেন ততদিন আপনি গানটাই গেয়ে যেতে চাইবেন। সবার জন্য না, আমার জন্য। আমি যতদিন দেখবো যে আমার সবাইকে দেওয়ার যোগ্যতা আছে, ততদিন আমি সবার জন্য গাইব। যে মুহূর্তে আমি বুঝবো এটা একটা বিরাট সংযমের ব্যাপার, এটা আমার মার কাছ থেকে শেখা। আমার মা ঠিক সময়ে থেমেছেন। হ্যাঁ, মার সেই সখী ভাবনা কাহার বলের ইমেজটাই মানুষের কানে আছে। এখন ন্যাচারালি মার বয়স 70-এর ওপর, মার সেই থাকবেই না, খুব স্বাভাবিক কারণে সেই গলা সেই জিলটা তো থাকবে না। আমিও সেটা মানে শিখতে চাই যে যে সময়টা আমাকে থামতে হবে, সবার কাছ থেকে থামতে হবে, সেটা যেন আমি করতে পারি। আর তখন কি বলে থামবেন? কি বলে থামবো আমি জানি না, তবে খুব আমি শিগগিরই থামবো। আমি খুব বেশি দিন আর গাইবো না, সবার জন্য গাইবো না, আমার একটু নিজের জন্য গাইবো, এবং সেটা শুধু রবীন্দ্রসঙ্গীত গাইবো। ওই ইন্দ্রাণী সেনকে আমাদের কি খুব শিগগিরই যাতে দেখতে না হয়, অন্তত এই প্রার্থনাটা করি। কারণ এই বয়সে এখনো হাফ সেঞ্চুরি হয়নি, সেখানে যদি থামতে হয় তাহলে সেটা আমাদের তো বটেই, আমাদের প্রত্যেকের জন্য খুবই দুর্ভাগ্যের হবে। অনেক ধন্যবাদ। অনেক